তাহলে মিড টার্মের কোশ্চেনটা তো বুঝতে পেরেছেন, রাইট? তো আমরা মডেল ক্লাস, তাহলে এই ভ্যালিডেশন আর ফিল্টারিং এই দুইটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ ইন ইউর মার্কস, ওকে, আপনার মার্কসে কিন্তু এই দুটোতে একটা বড় পার্ট আছে আউট অফ 100। না না, ভ্যালিডেশন মানে তো আপনার বলে দেওয়া থাকবে কি ভ্যালিডেট করতে হবে, ওকে, এটা আপনি আপনার ইচ্ছা মতো করলে হবে না, কোশ্চেনে যা বলা থাকবে তাই করতে হবে, ওকে। ফর এক্সাম্পল, যেমন আমি যদি আপনাদের খুলে দেখাই, এই কোশ্চেনটাতে সেকশন 3 কোশ্চেনটাতে কি ভ্যালিডেট করতে বলা হয়েছে? ভ্যালিডেট করতে বলা হয়েছে এই যে বিফোর ক্রিয়েটিং এ ক্রেডিট কার্ড ইনস্ট্যান্স আপনাকে ভ্যালিডেট করতে হবে যে ক্রেডিট কার্ড নাম্বারটা 16 ডিজিট, আর গেটওয়ে টাইপের সাথে মিল রেখে স্টার্টিং ডিজিটটা হচ্ছে কিনা। সো উই নো দ্যাট গ্লোবালি ভিসা কার্ড স্টার্টস উইথ দ্য ডিজিট 4 অ্যান্ড মাস্টার কার্ড স্টার্টস উইথ ডিজিট 5। তাহলে এইটা আপনাকে ভ্যালিডেট করতে হবে, অন্য কিছু করে তো লাভ না, অন্য কিছু করলে তো আপনি মার্কস পাবেন না, এটার জন্যই মার্ক, বুঝতে পেরেছেন? তো তাহলে আমরা এখানে একটা ভ্যালিডেশনের স্কেলেটন বানানোর চেষ্টা করেছিলাম অ্যাডের মধ্যে। এই যে ইফ যদি ভ্যালিডেশন ট্রু হয়, এলসে গিয়ে আপনি কি বলতে পারেন? এলসে গিয়ে আপনি বলতে পারেন যে ইনভ্যালিড, অ্যালার্টে গিয়ে আমরা বলছি ইনভ্যালিড কার্ড নাম্বার, আপনি এলসে গিয়ে বলতে পারেন। তাহলে এখানে ভ্যালিডেটটা করবেন কি? এখানে আমাকে প্রথমে দেখতে হবে যে আমার কার্ডটা 16 ডিজিট কিনা। তাহলে আমার কার্ড নাম্বারের টাইপ কি? ইন্টিজার, কিন্তু আমি তো ডাটা ক্যাপচার করতেছি টেক্সট ফিল্ড থেকে, তো তাহলে আমি স্ট্রিং এর লেন্থ চেক করতে পারি। তাহলে এখানে কি লিখতে হবে? ইফ আইডি, কার্ড আইডি মনে হয় ছিল, কার্ড আইডি ডট, কার্ড আইডি ছিল, কার্ড আইডি টেক্সট ফিল্ড ডট, না এই নামে ছিল না, নাম মিলতেছে না, হ্যাঁ, কার্ড নাম্বার টেক্সট ফিল্ড, হ্যাঁ, তাহলে এই যে কার্ড নাম্বার, হ্যাঁ কার্ড নাম্বারই হওয়া উচিত, কার্ড আইডি তো হয় না, কার্ড নাম্বারই হবে। তাহলে এই যে আমার এখানে অ্যাকচুয়ালি দেখেন, এখানে আমি একটা মেথড লিখে ফেলছি যে কার্ড নাম্বারটা ভ্যালিড কিনা। তো তাহলে এখানে আমরা একটা স্ট্রিং এর মধ্যে নিয়ে প্রথমে দেখতেছি যে এইটা একটা স্ট্রিং এর মধ্যে নিয়ে নিলাম টেক্সট করে, যে স্ট্রিং ক্লাসের লেন দিয়ে দেখতে পাচ্ছি 16টা ক্যারেক্টার আছে, আচ্ছা ঠিক আছে। এরপর আমি দেখতেছি যে আমার ক্যারেক্টার 0-তে, মানে স্ট্রিং ডট ক্যারেক্টার অ্যাড 0, তার মানে ফার্স্ট ক্যারেক্টার যদি 4 হয় এবং গেটওয়ে টাইপের গেট ভ্যালু ইকুয়ালস যদি ভিসা হয়, রিটার্ন ট্রু, তার মানে এটা ভ্যালিড নাম্বার। তারপরে আবার বলতেছি যে যদি এটা ফেল করে তাহলে তো ট্রু রিটার্ন করবে না, তখন সেকেন্ড ইফে আসবে, ওখানে দেখতেছি যদি 5 হয় আর যদি মাস্টার কার্ড হয় দেন অলসো রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। আচ্ছা, এখানে আপনি আরো এলে বাড়াতে পারেন যে এই যে 16টা ডিজিট, 16টা ক্যারেক্টার তো আসলে, কিন্তু এগুলো সবই যে আপনার ক্যারেক্টার 0 থেকে ক্যারেক্টার 9 এর মধ্যে, এটাও আপনি চাইলে চেক করতে পারেন। তো তাহলে এইখানে আপনি এটা করার পরে এটা যদি আরেকটা লেয়ার অ্যাড করতে চান, ইউ ক্যান ডু দ্যাট। সো তাহলে এইখানে আরেকটা ইফ আপনি নিয়ে আসতে পারেন। আচ্ছা, আপনি এখানেও করে ফেলতে পারেন যে এন্ড দিয়ে, হ্যাঁ, তাহলে এটা 16 ডিজিট না, আপনাকে লুপ চালাইতে হবে, কাজে এটা লুপ ইউজ করার জন্য আপনাকে ভিতরে ঢুকতে হবে। তো তাহলে এখন আপনি ফর কত চালাবেন, কয়বার চালাবেন? 16, কারণ 16 হইলেই তো এখানে ঢুকবেন, কাজে এটার আপনার টেস্ট করার দরকারও নাই, ডাইরেক্ট আপনি 0 থেকে 15 দিতে পারেন, তাই না? তাহলে আমি একটা লুপ ভেরিয়েবল নিলাম, দেওয়া হয়েছে অলরেডি, i ইকুয়াল টু 0, পরে নেন i লেস দেন 16, i প্লাস প্লাস। তাহলে এখানে আমি কি করব? ইফ কি, এটার নাম তো আপনি কার্ড নাম্বার str অলরেডি দিয়েই রাখছেন, তাই না? ইফ কার্ড নাম্বার str ডট ক্যারেক্টার অ্যাড i, তাহলে এটা শুড বি ক্যারেক্টার 0 টু ক্যারেক্টার 9, অন্য কোনো কি হইলে হবে না। তাহলে এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু সিঙ্গেল কোট ক্যারেক্টার 0 and less than equal to single quote character 9,
আহ, আপনি তো ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার কম্পেয়ার করছেন, তাহলে সিঙ্গেল কোটে দিতে হবে। তার মানে কি, এই যদি এটা না হয়, ঠিক আছে, তাহলে আপনি এটা বলেন যে এটা যদি এই দুইটার, এটা যদি আপনি বলেন যে এটা যদি এটা লেস দেন হয় অথবা যদি এটা গ্রেটার দেন হয়, তাহলে আপনি কি করবেন? রিটার্ন ফলস। আর আপনার ওয়েট করারই দরকার নাই, তাই না? তার মানে আপনার এমন একটা ক্যারেক্টার আছে যেটা ডিজিট ক্যারেক্টার না, অন্য কোনো অ্যালফাবেট ক্যারেক্টার বা কোনো অপারেটর, কিছু একটা। তো তাহলে এই এইটা ক্রস করার পরেই রিটার্ন ফলস না করলেই তখন আপনি দেখবেন যে ভিসা না মাস্টার কার্ড। বেসড অন দ্যাট আপনি ট্রু রিটার্ন করবেন, নাইলে ইভেন্চুয়ালি কোনোটাই যদি না হয় তাহলে আপনি ফলস, মানে 16 না হইলেও তো আপনি ফলস রিটার্ন করতে হবে। 16 না হইলেও তো এই ইফে ঢুকবেই না, তখন এই এলসে গিয়ে ফলস করবেন। ঠিক আছে? তো এটাই হলো কথা। হ্যাঁ, তো আপনি ওই যে ইনভ্যালিড ইকুয়াল টু ফলস, এটার আসলে দরকার নাই। হ্যাঁ, আপনি তো এখানে দিলেও অসুবিধা নাই, এটা রিডান্ডেন্ট, কারণ আপনার ইফ, এই ইফটা হচ্ছে, ও এটা হচ্ছে এই ইফের বাইরে। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে আমার যদি ক্যারেক্টার গুলোর কোনো একটা যদি 0 to 9 এর মধ্যে না হয় তাহলে ফলস রিটার্ন করবে। আচ্ছা, 0 to 9 এর মধ্যে আছে বলেই এই পর্যন্ত আসতে পারছে। এখন দেখতেছে যে স্টার্টিং ক্যারেক্টার 4 এবং কম্বো বক্সে ভিসা কিনা, তাহলে রিটার্ন করবে। অথবা রিটার্ন করে তো দিলেও, রিটার্ন না করলে আবার এখানে আসবে, তখন আবার দেখবেন যে 5, প্রথম ক্যারেক্টার 5 এবং কম্বো বক্স মাস্টার কার্ড কিনা, তাহলেও আপনি টু রিটার্ন করবেন, নাইলে আপনি ফলস রিটার্ন করবেন। ওকে, তাইলে 4, 5 যদি না হয়, অন্য কিছু দিয়ে শুরু হয়, তাহলেও আপনি ফলস রিটার্ন করবেন। আর যদি কারেক্ট হয় তাহলে এই দুইটা কেসেই কারেক্ট হবে, ট্রু রিটার্ন হয়ে যাবে, বাকি সব জায়গা থেকে ফলস রিটার্ন হয়ে যাবে। আর যদি আপনার 16 না হয় তাহলে এখানে আপনি ফলস রিটার্ন করে দেবেন। তো এটাও আপনি ফলস দিতে পারেন ডাইরেক্ট, তাহলে পরে আসলে আপনার এই ইনভ্যালিড দরকারই নাই। এটা প্রয়োজনই নেই। ওকে, তাহলে এইটা এখন আমাকে দেখতে হবে যে ইফ, এই যে এখানে যে আমি অ্যাড করে ফেলছিলাম চোখ বুঝে, এটা করা যাবে না। এখানে আমাকে কি করতে হবে? ওই ইফ মেথডটা কল করতে হবে। মেথডের নাম কি? ইজ ভ্যালিড কার্ড নাম্বার। তাহলে ও যদি আমাকে ট্রু দেয় তাহলে আমি অ্যাড করব, নাইলে অ্যাড করব না। এখন ওকে আমার কেন সাপ্লাই দিতে হচ্ছে না? কারণ একই ক্লাসের মেথড, ওরও তো টেক্সট ফিল্ডের অ্যাক্সেস আছে। আমার যেমন আছে, ওর যেমন টেক্সট ফিল্ডের অ্যাক্সেস আছে, ওরও তো টেক্সট ফিল্ডের অ্যাক্সেস আছে। তাহলে খামাখা প্যারামিটার পাঠানো দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, ওই স্ক্রিন শেয়ার। এনি কোশ্চেন? তাহলে এটা তো একটা কাস্টম ভ্যালিডেশন, এইখানে আপনাকে নিজস্ব লজিক বিল্ড করতে হবে। হ্যাঁ, তবে ভ্যালিডেশন গুলো সিম্পল, এই টাইপেরই। হ্যাঁ, ডেট রিলেটেড ভ্যালিডেশনও থাকতে পারে। ডেট রিলেটেড ভ্যালিডেশনের জন্য আপনাকে লোকাল ডেট ক্লাসের মেথড ইউজ করতে হবে। ওকে, তো লোকাল ডেট ক্লাসের মেথড আপনি যখন ডট দিবেন তখনই মেথডের লিস্ট চলে আসবে। তো এক্সামের সময় কিন্তু আপনি ইন্টারনেট থাকবে না আপনার ল্যাপটপে, তো দেয়ারফোর আপনার এখানে যদি ডট দিলে আপনি অনলাইন চান, মানে ডট দিলেই যাতে চলে আসে, সেক্ষেত্রে আপনার আইডিতে জেডিকে ডকুমেন্টেশনটা ডাউনলোড করে নিন। ঠিক আছে? তাইলে আপনি জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট, তাহলে এটা কিভাবে ডাউনলোড করবেন এটা এখানেই লিংক দেওয়া আছে। তো ইফ ইউ গো টু দ্য ইম্পর্টেন্ট লিঙ্কস, এখানে দেখেন একটা ইনস্টলেশন গাইডলাইন আছে। ঠিক আছে? এই গাইডলাইনটাতেই আমার যে এসওডি বানিয়েছিল, জেডিকে তো ডাউনলোড করতে হবে, জেডিকে তো সফটওয়্যার, কিন্তু ওখানেই এই ভিডিওটাতেও আবার বলছে যে আপনাকে জেডিকে এর ডকুমেন্টেশনটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, তাহলে কি হবে যে আপনি এইগুলো আপনি অফলাইনেই পাবেন। ধরুন আমি যদি এটা খুলে দিই নেটওয়ার্ক, আমার এখানে কিন্তু ডট দিলেই সব মেথড লিস্ট চলে আসবে। বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি এখন এখানে বলি যে স্টুড লিস্ট ফর এক্সাম্পল, স্ক্রিন শেয়ার হয় নাই, আপনি এত পিছনে গেছেন কেন? সামনে এত জায়গা খালি। আচ্ছা, ওই পাশ থেকে রিফ্লেক্ট হয়।
এটা মনে হয় লুমেন কমে গেছে না, ব্রাইটনেস। আচ্ছা, যাই হোক। তো তাহলে কোথায় ছিলাম? জেডিকে, হ্যাঁ। তো তাহলে আমি যদি এখন বলি যে স্টুড লিস্ট, এটা তো স্টুড লিস্ট না, কার্ড লিস্ট। তাহলে কার্ড লিস্ট, এই যে ডট ডট দিলাম, কি দেখতে পাচ্ছি? অল দ্য মেথড লিস্ট অফ হুইচ ক্লাস? এগুলো কোন ক্লাসের মেথড? অ্যারে লিস্ট ক্লাসের মেথড। এটা আসতেছে কেন? কারণ আমার জেডিকে ডকুমেন্টেশন ডাউনলোড করা আছে। এইটা ডাউনলোড করা না থাকলেও আসবে, কিন্তু ইন্টারনেট না থাকলে সেটা নাও আসতে পারে। তো এই জন্য আপনি জেডিকে ডকুমেন্টেশনটা ডাউনলোড করে নেন, আপনার যে ভার্সনটা ইনস্টল করা আছে। তাহলে আপনার জেডিকে কোনটা আছে? ওই যে হ্যাঁ হ্যাঁ, সেটা তো আপনি যেখানে দেখতে পারবেন। এই যে আপনি নিউ প্রজেক্ট করলেই এই যে এখানে দেখাচ্ছে আপনি কোন জেডিকেটা ইউজ করতে চান। ইফ ইউ হ্যাভ মাল্টিপল ইউ ক্যান সিলেক্ট ওয়ান, তাই না? তাহলে আপনার যেটা আছে, ফর এক্সাম্পল টার্মোরিন 23 অথবা ওপেন জেডিকে যেটাই আছে, সেইটার ডকুমেন্টেশনটা আপনি আইডিতে ডাউনলোড করে নেন। তাহলে ডকুমেন্টেশনটা পার্ট অফ ইউর আইডি হয়ে যাবে। ওকে, মানে আপনার যে হেল্প, অফলাইন হেল্প, ঠিক আছে? তো ওইটা কিন্তু আইডিতে জেডিকেতে বিল্ট ইন ডাউনলোড হয় না, ওটা আলাদা ডাউনলোড করতে হয়। ঠিক আছে? তো ওইটা আপনি একটু ভিডিওটা দেখেন, দেখলেই পেয়ে যাবেন যে হাউ টু ডাউনলোড দ্যাট। ওকে, তো সেটা করে নিন, তাইলে পরে আপনার আর ওই যে মেথডের নাম মুখস্থ রাখতে হবে না। হ্যাঁ, আর আপনার যে অটো ইম্পোর্ট, ও তো নিজেই বলবে, তাই না? আপনি যখন মেক কন্ট্রোলার করবেন, ইউ অলরেডি নো দ্য ক্লাস নেম, কারণ এফএক্স আইডি গুলো অলরেডি ডিক্লেয়ার করা থাকবে। তো ওগুলো ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করে ওগুলোর যদি মেথড ইউজ করতে চান, বাটনের যদি মেথড ইউজ করতে চান, তাহলে অমুক বাটন অন অ্যাকশন ডট অমুক বাটন, যদি এফএক্স আইডি দেন, ওকে, যে অ্যাড বাটন, তাহলে অ্যাড বাটন ডট ক্লিক করলে বাটন ক্লাসের মেথড পেয়ে যাবেন। তো সেইটা আপনার ওই যে মানে কি বলে ডকুমেন্টেশনটা ইনস্টল করে রাখতে হবে। ওকে, আর আপনি নিজের ক্লাসের মেথড তো আপনি নিজেই জানেন, মডেল ক্লাসের মেথড কি আছে সেটা তো আপনারই তৈরি করা। ঠিক আছে? আর আপনার এই এফএক্স আইডির বাইরে যদি অন্য কোনো ক্লাস থাকে যেটা হয়তো আপনার ভ্যালিডেশনের জন্য লাগতে পারে, তো সেগুলো আমরা হয়তোবা দিয়েও দিতে পারি। হ্যাঁ, যেমন এই যে এখানটাতে বোধহয় দেওয়াই আছে, এই যে ইউজফুল মেথডস অফ স্ট্রিং ক্লাস। কোনটা লাগবে আমরা বলবো না, হয়তো যা লাগবে তার থেকে বেশি দেওয়া থাকবে। এখন আপনাকে তো বুঝতে পারতে হবে আপনার এই ভ্যালিডেশনের জন্য কোনটা লাগবে। তাহলে দেখেন, এই যে ক্যারেক্টার অ্যাড লাগবে, লেন্থ লাগবে, এই দুইটা আপনাকে ইউজ করতে হচ্ছে। ফ্লো কিনা বোঝার জন্য এটা, আর ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার বের করার জন্য এটা। হ্যাঁ, ইজ এমটি কিন্তু আপনার দরকার নাই। ইজ এমটি দরকার হতো কখন? যদি বলা হতো যে কোনো ফিল্ড খালি থাকতে পারবে না, এটাও পার্ট অফ ভ্যালিডেশন। তখন আপনি টেক্সট ফিল্ড গুলো দেখতেন যে ইজ এমটি কিনা, তাই না? তো এটা তো আপনাকে ডিসিশন নিতে পারতে হবে বেসড অন দা হোয়াট ইজ আস্কড টু ভ্যালিডেট। ওকে, ডেট রিলেটেড ভ্যালিডেশন গুলো কিভাবে করতে পারেন? কারণ আমি যদি এখানে একটা লোকাল ডেট ইউজ করি, লোকাল ডেট সাম ডেট ইকুয়াল টু নিউ লোকাল ডেট, তাহলে এই নিউ লোকাল ডেটে কি বলতেছে? আচ্ছা, এটা যে কনস্ট্রাক্টর, হ্যাঁ, কনস্ট্রাক্টর আপনাকে আসলে এই যে দেখেন ভ্যালু দিতে হবে, ইয়ার, মান্থ অথবা এন্ড ডে অফ মান্থ। ঠিক আছে? আপনাকে কনস্ট্রাক্টর দেখতে হবে। জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর লোকাল ডেটে নাই বলেই ও আমাকে এরর দিচ্ছে। বুঝতে পারছেন? বা আমি যদি এখানে না দেখাই, আপনাকে ওই অনলাইনে দেখাই, তাহলেও দেখবেন। তাহলে এখানে প্রত্যেকটা ক্লাসের শুরুতে ফিল্ড সামারি, কনস্ট্রাক্টর সামারি, মেথড সামারি। আর এখানে আসলে কনস্ট্রাক্টর সামারিতে আমরা দেখছি না, কনস্ট্রাক্টর কিন্তু নাই, দেখেন। তার মানে এখানে একটা আপনাকে লোকাল ডেট ইনস্ট্যান্সিয়েট করতে হইলে আপনাকে অফ মেথড ইউজ করতে হবে। তবে এটা আপনার যেদিকে খেয়াল করেন, এটা কিন্তু আপনার
আপনার এই যেদিকে এটা জাভা 8 খুব সম্ভবত, আমি যদি আপনাকে একটু দেখাই, এটা জাভা 8 স্ট্যান্ডার্ড এডিশন 8, ঠিক আছে, কিন্তু পরের ভার্সনে এটা কিন্তু জাভা 21, এইখানে কিন্তু ঠিকই কনস্ট্রাক্টর আছে। হ্যাঁ, আপনি লোকাল ডেট ক্লাসে ঢুকলে এই যে দেখেন কনস্ট্রাক্টর একটা আছে, প্রাইভেট লোকাল ডেট কনস্ট্রাক্টর, বাট আপনাকে সাপ্লাই দিতে হবে ইয়ার, মান্থ অ্যান্ড ডে, ডে অফ মান্থ। তো ওইটা না দিলে জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর নাই। ওকে, তো তাহলে ইয়ার মান্থ আপনি যদি দেন 2025 কমা মান্থ 12 কমা ধরেন আজকে হচ্ছে মান্থ হচ্ছে 3 আর ডে হচ্ছে 04। হ্যাঁ, তাইলে এই যে এখন ও বলতেছে কি এটা টাইপ দেখতে হবে, তিনটাই ইন্টিজার। ওকে, সো এখন এইভাবে আপনাকে লোকাল ডেট ক্লাসের মেথড আপনি ইউজ, তবে আপনার তো নিউ করতে হবে না, আপনি তো অলরেডি লোকাল ডেট পেয়ে যাবেন ফ্রম গেট ভ্যালু। সো আপনার একটা লোকাল ডেট আছে, তাই না? তাহলে আমরা যদি এটাকে ডিক্লেয়ার করি লোকাল, জাস্ট আপনাকে দেখানোর জন্য, আমাদের মডেল ক্লাসে অলরেডি একটা লোকাল ডেট আছে, তাই না? ক্রেডিট কার্ড ক্লাসে ডেট অফ এক্সপায়ারি। তাহলে আপনি যদি এখন বলেন যে ডেট অফ এক্সপায়ারি ডট, ধরেন যে কোনো একটার মধ্যে করি জাস্ট আপনাকে দেখানোর জন্য। ওকে, তাহলে ডেট অফ এক্সপায়ারি ডট, এই যে দেখেন লোকাল ডেট ক্লাসের সব মেথড। আচ্ছা, এখন ডেট রিলেটেড ভ্যালিডেশন কি হতে পারে? কি ম্যাচ করবেন? ধরেন আপনার একটা ডেট পিকার আছে, এই ডেট পিকারের যে গেট ভ্যালু সেটা কনস্ট্রাক্টরে পাঠাইয়া নিউ করবেন তখনই যখন ওই গেট ভ্যালুটা ভ্যালিডেশন স্যাটিসফাই করবে। আর ডেটের ভ্যালিডেশন কি হতে পারে? ইট ডিপেন্ডস ওই ডেটটা কি রিপ্রেজেন্ট করে তার উপর। যেমন আপনার ডেট অফ বার্থ যদি হয়, it cannot be future date, it has to be a previous date. কিন্তু যদি ডেট অফ এক্সপায়ারি হয়, ফিউচারও হতে পারে প্রিভিয়াসও হতে পারে, বাট ইট হ্যাজ টু বি এ লেটার ডেট দেন ডেট অফ ম্যানুফ্যাকচারিং। তাহলে ডেট অফ এক্সপায়ারির ভ্যালিডেশন কি করবেন? ওখানে তো টাইপ মানে কন্টেন্ট টাইপিং এ কোনো ইনভ্যালিডেশনের কোনো, এটা তো আপনি টাইপ করে দিচ্ছেন না যে ক্যারেক্টার ভুল করছেন কিনা সেটা ভ্যালিডেট করতে হবে। কম্বো বক্সে আপনাকে ক্যারেক্টার স্পেলিং ভ্যালিডেট করার কিছু নাই, আপনি শুধু সিলেক্ট করবেন, কিন্তু সিলেকশনটা লজিক্যাল কিনা সেটাই হচ্ছে ভ্যালিডেট করা ডেটের ক্ষেত্রে, কম্বো বক্সের ক্ষেত্রে। তাহলে আপনার এই ডেটের ক্ষেত্রে ভ্যালিডেশন কি হতে পারে? যে আপনি যে ডেটটা সিলেক্ট করেছেন সেটা ভ্যালিড কিনা। তাহলে ভ্যালিড কিসের কনটেক্সটে? বেসড অন হোয়াট দ্যাট ডেট রিপ্রেজেন্ট। তাহলে এখন যদি আপনার ডেট অফ এক্সপায়ারি হয় তাহলে এটাকে আপনি কি ভ্যালিডেট করবেন? যে ইট হ্যাজ টু বি এ future date, not necessarily later date compared to date of manufacturing. তাহলে আপনার দুইটা ডেট পিকার আছে, আপনি প্রথম ডেট পিকারে ডেট অফ ম্যানুফ্যাকচারিং একটা ডেট দিবেন, আরেকটা ডেট পিকার আপনি ডেট অফ এক্সপায়ারি আরেকটা ডেট সিলেক্ট করছেন। না, প্রোডাক্টের ক্ষেত্রে তো আপনি দুইটাই দিবেন, প্রোডাক্টের ক্ষেত্রে দুইটাই থাকে, মানে ইন জেনারেল বলতেছি আর কি। এখন যদি আপনার মডেল ক্লাসের ম্যানুফ্যাকচারিং ডেট নাই থাকে তাহলে অন্যভাবে ভ্যালিডেট করতে হবে, কিন্তু জেনারেলি থাকে। আপনি দেখবেন একটা টুথপেস্টের স্বপ্নে গিয়ে দেখবেন ডেট অফ ম্যানুফ্যাকচারিং ডেট অফ এক্সপায়ারি দুটোই থাকে। হ্যাঁ, তো তাহলে আপনি শেলফ লাইফটাও বুঝতে পারবেন যে এটা 3 মাস না 3 বছর। তো ওই জন্য সাধারণত দুটোই থাকে। তো আপনি তখন ওইটার সাথে ওইটাকে কম্পেয়ার করবেন। কিন্তু যদি ডেট অফ বার্থ হয় তাহলে আসলে আপনি কোনো ডেটের সাথে কম্পেয়ার করতে হবে না, তখন সিস্টেম ডেটের সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে সিস্টেম ডেট কোত্থেকে পাবেন? লোকাল ডেট ক্লাসের স্ট্যাটিক মেথড নাও। হ্যাঁ, তাইলে আপনি যদি এখন এখানে বলেন যে ডেট অফ এক্সপায়ারি ইকুয়াল টু, ধরেন আপনার আপনি যদি এখানে একটা লোকাল ডেট নেন, যে লোকাল ডেট, ওকে, ফর এক্সাম্পল ডেট অফ অ্যাপ্লিকেশন, তাহলে আপনি কোন ডেটে অ্যাপ্লিকেশন করতেন এইটার জন্য আপনি একটা লোকাল ডেট ইউজ করতেছেন কোথাও একটা। হ্যাঁ, আমি জাস্ট এক্সাম্পলের জন্য এটা দেখাচ্ছি, এই প্রজেক্টে এটার কোনো রিলেভেন্স নাই। তাহলে আমি এখানে সিস্টেম ডেটটা নিতে চাই, ধরেন এটা সাবমিট অ্যাপ্লিকেশন বাটনের মধ্যে এই কাজটা করতেছে। সিস্টেম ডেট কিভাবে পাবেন? আপনি তো সিস্টেম ডেট পিকার দিয়ে চুজ করবেন না, তাই না? ডেট পিকার দিয়ে তো একটা ইউজার ডিসাইডেড ডেট হবে।
তাহলে আপনি এই সিস্টেম ডেট থেকে পাবেন? তাহলে লোকাল ডেট ক্লাসের কোনো ইনস্ট্যান্সের মধ্যে তো সিস্টেম ডেট থাকবে না। তাহলে লোকাল ডেট ক্লাসের একটা স্ট্যাটিক মেথড আছে, এই যে নাও, ও আপনাকে একটা লোকাল ডেট দিতে, এটা স্ট্যাটিক মেথড, কারণ ও কোনো লোকাল ডেটের ইনস্ট্যান্স নিয়ে কাজ করে না, বরং ও একটা ইনস্ট্যান্স রিটার্ন করে। তাহলে ও তখন ওই সিস্টেম ক্লক থেকে সিস্টেম ডেট নিয়ে ওইগুলো দিয়ে সে একটা লোকাল ডেট ইনস্ট্যান্স তৈরি করে রিটার্ন করবে, যেটা ডেট অফ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলো। তাহলে আপনি যদি সিস্টেম ডেট মানে কারেন্ট ডেটের সাথে কিছু কম্পেয়ার করতে চান, তাহলে এইভাবে আপনাকে একটা কারেন্ট ডেট বের করে নিয়ে আসতে হবে ফ্রম সিস্টেম। দেন এই দুইটা ডেটকে আপনি কম্পেয়ার করতে, এই কারেন্ট ডেটকে আপনি কম্পেয়ার করতে পারেন উইথ ইওর অ্যানাদার ফিল্ড ভ্যালু ডেট। তো সেটার জন্য আপনি এই যে ডেট ক্লাসের মেথড গুলো ইউজ করতে পারেন। ওকে, তাহলে লোকাল ডেটে যদি আমরা মেথড সামারিতে যাই, মেথড সামারিতে যদি আপনি যান, তাহলে দেখতে পাবেন যে এই যে যেমন আমাদের জন্য যেটা বেশি কাজে লাগে, যে দুইটা ডেটকে আপনি কম্পেয়ার করতে পারেন। ইফ দিস ডেট ইজ ইকুয়াল টু অ্যানাদার ডেট, ইকুয়াল টু দিলে হবে না, ইকুয়াল টু কম্পেয়ার দ্য রেফারেন্স, একই অবজেক্ট একই ইনস্ট্যান্সকে রেফার করে কিনা সেটা। কিন্তু এখানে আপনি ডেটের কন্টেন্ট মানে তারিখটা কম্পেয়ার করতেছেন। হ্যাঁ, ডট ইকুয়ালস, তাহলে ক্লায়েন্ট ডট ইকুয়ালস প্যারামিটার হচ্ছে নন ক্লায়েন্ট, তাহলে ওই দুইটা ডেটকে সে কম্পেয়ার করবে, ক্লায়েন্টকে নন ক্লায়েন্টের সাথে কম্পেয়ার করবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আপনি এখানে এই যে ফর এক্সাম্পল ডে অফ মান্থ, ঠিক আছে, ধরেন আপনি ডে অফ উইক, ঠিক আছে, তাহলে গেটস দ্য ডে অফ উইক ফিল্ড হুইচ ইজ অ্যান এনাম ডে অফ উইক। তাহলে ডে অফ উইকে কি আছে, ডে অফ উইকে আপনি যদি এটা কোডে ঢুকেন, তাহলে যে ডে অফ উইক হচ্ছে একটা ইনাম, হচ্ছে ক্লাসের কাজিন, বলেছিলাম না? হ্যাঁ, ক্লাসের কাজিন মনে নাই? এই যে না, ওইটা না, ধরেন আপনি যদি এখানে একটা নিউ ক্লাস করেন, তাহলে ক্লাসের নাম দিলাম আমি, ঠিক আছে। এখন এরা ক্লাস, আমরা ক্লাসই বানাই, ইন্টারফেসও বানাতে পারি, রেকর্ড বানাতে পারি, ইনাম বানাতে পারি, অ্যানোটেশন বানাতে পারি, এরা সবই ক্লাসের ভ্যারিয়েন্ট। ওকে, এরাও সব টাইপ ক্লাসের মতো, কিন্তু ক্লাস না, ঠিক আছে। হ্যাঁ, ক্লাসের মতোই, কিন্তু এরাও টাইপ রিপ্রেজেন্ট করে, কিন্তু নট দ্য ক্লাস। ওকে, এটা বুঝতে পারবেন আমরা যখন যাব। কিন্তু যাই হোক, পয়েন্ট ইজ, আপনি যদি এখন একটা ইনাম দেখেন, ইনাম আপনাকে বানাতে হবে না, কিন্তু বলছি আর কি। হ্যাঁ, ডেট অফ ওয়ার্ক, তাহলে এখানে এই যে ডে অফ ওয়ার্ক, ডে অফ উইকে যদি যাই, তাহলে আপনি এখানে যেমন এই যে অ্যালার্ট টাইপ একটা ইনাম, আপনাকে যদি সহজভাবে দেখাই, এই যে পাবলিক ইনাম, অ্যালার্ট টাইপ, এগুলো হচ্ছে আপনার এই নাম্বার গুলোকে, সিকুয়েন্সিয়াল ভ্যালুকে আপনি একটা নাম দিচ্ছেন, ঠিক আছে। তাইলে আপনি ওই যে 1 2 3 4 5 না বলে আপনি বলতেছেন ডট নান, ডট ইনফরমেশন, ওকে, ডট ওয়ার্নিং, এগুলো হচ্ছে কোড। ওকে, ধরেন আপনি একটা কালার কোড রিপ্রেজেন্ট করতে চান, তাহলে আপনার ধরেন আপনি একটা পেইন্ট বার্জার পেইন্টের একটা অ্যাপ্লিকেশন, তাহলে ওখানে কালার কোড ইউজ করতে হবে। এখন ধরেন আপনি যদি পেইন্ট একটা মেথড থাকে, ওখানে কালার কোডটা আপনি সাপ্লাই দিচ্ছেন প্যারামিটার হিসেবে পেইন্ট মেথড। এখন ওখানে আপনি 1 2 3 4 দিতে পারেন, অসুবিধা নাই, এক একটা কোডে এক এক কালার। কিন্তু প্রোগ্রামারকে কিন্তু এটা বুঝতে অসুবিধা হয় যে কালার কোড 27, এটা আসলে কোন কালার। কিন্তু আপনি যদি বলেন প্যারামিটার হিসেবে যে কালার ডট রেড, কালার ডট গ্রিন, তাহলে কিন্তু প্রোগ্রামার বুঝতেছে যে এটা আসলে কোন কালার। এখন এই গ্রিন হচ্ছে আপনার এই সিরিয়ালে 27 নাম্বার, এখানে সব কালারের নামগুলো কমা দিয়ে রাখা আছে ক্যাপিটাল লেটারে। তাহলে 27 নাম্বারে যদি গ্রিন থাকে, তাহলে কালার ডট গ্রিন পাঠানো আর 27 পাঠানো একই জিনিস। তাহলে ইনস্টেড অফ রাইটিং 27 ইন ইউর কোড, ইউ আর রাইটিং কালার ডট গ্রিন, ঠিক আছে। তাইলে আপনি এখানে কি বলতে পারতেন, অ্যালার্টের ক্ষেত্রে আপনি বলতে পারতেন যে অ্যালার্ট ডট 3, অ্যালার্ট ডট 4, 2 3 4 কোনটা ওয়ার্নিং কোনটা ইনফরমেশন এটা বোঝা মুশকিল না, বলে আপনি বলছেন অ্যালার্ট টাইপ ডট ইনফরমেশন, অ্যালার্ট টাইপ ডট এরর, এটা হচ্ছে ইনাম। তো ইনামও একটা টাইপ। ওকে,
এনিওয়ে যাই হোক, তাহলে আপনার এই যে ডেট রিলেটেড, স্ট্রিং রিলেটেড, নাম্বার রিলেটেড, এগুলোর উপরে তো ভ্যালিডেশন, এইগুলোর বাইরে আর কোনো ভ্যালিডেশন নাই। ঠিক আছে, তো তাহলে আপনার এখানে মেথড সামারি, আর মোটামুটি আমরা হয়তোবা এখনো ডিসাইড করি নাই, কিন্তু আমরা যদি ডিসাইড করি আমরা একসাথে, তাহলে হয়তো আপনাদের কিছু এরকম মেথডের লিস্ট কোশ্চেনও আমরা দিয়ে দিতে পারি। ওকে, নিজে। বাট এখানে লিস্ট থাকা মানে যে সেটা ইউজ করতে হবে নট নেসেসারিলি, ওটা তো আপনাকে চুজ করতে পারতে হবে। আপনার যাতে খুঁজতে না হয় এই জন্য যে মেথড কি করে সেটাও বলে দেওয়া আছে। ঠিক আছে, এরকম থাকতে পারে। ওকে, তো এখানে আপনি আপনি যদি জানতে চান যে এইটা যেমন অফ দিয়ে এটা কোনটা, এটা ইনামের, হ্যাঁ এটা ইনামেরটাতে গিয়ে লাভ নাই, আমরা লোকাল ডেটে যাই। হ্যাঁ, এই ডেটটা লিপ ইয়ার কিনা, মানে এগুলো সব মেথড সামারি, এখানে আরো ডিটেলসে বলা আছে, কিন্তু আপনি টেবিলে একবারে শুরুতে দেখতে পাবেন। এই যে যেমন আপনার অফ দ্য ইয়ার, তার মানে অফ এবং অফ দিয়ে আপনি আসলে লোকাল ডেট ইনস্ট্যান্স পাচ্ছেন। হ্যাঁ, আপনি যে ম্যানিপুলেট করতে পারেন একটা ডেটে মাইনাস এতদিন, তাহলে আপনার লোকাল ডেট থেকে এতদিন মাইনাস হয়ে যাবে, ডেটটা আপডেট হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস মান্থ, মাইনাস উইকস। আচ্ছা, তারপরে আপনি চেক করতে পারেন যে এটা লিপ ইয়ার কিনা। আচ্ছা, এই ডেটটা একটা গিভেন ডেটের পরের ডেট কিনা। ঠিক আছে, এই ডেটটা একটা গিভেন ডেটের বিফোর ডেট কিনা, বা এই যে ডেট লোকাল ডেট এর ইয়ারটা কত, তাহলে আপনি ইয়ারটা পাবেন ইন্টিজার হিসাবে। হ্যাঁ, যে 2025। তা আপনি যদি বলেন যে লোকাল ডেট ডট নাও ডট গেট ইয়ার, তাহলে সে আপনাকে 2025 রিটার্ন করবে। এখানে যদি বলেন যে লোকাল ডেট ডট নাও ডট গেট মান্থ ভ্যালু, তাহলে আপনাকে 3 রিটার্ন করবে, মার্চ মাস। এটা লোকাল ডেট ডট নাও আপনাকে সিস্টেম ডেট দিবে, আজকের ডেট ওইটাই আবার নাও এই গেট মান্থ ভ্যালুর ক্লায়েন্ট হবে। হ্যাঁ, আপনার যদি একটা লোকাল ডেট থাকে অলরেডি ডেট পিকার থেকে, সেটাকেও ক্লায়েন্ট বানাতে পারেন। আবার আপনি সিস্টেম ডেটটাও কোন মাস সেটাও বের করতে পারেন। তাহলে যে কোনো লোকাল ডেটকে এখানে ক্লায়েন্ট বানাতে পারেন গেট মান্থ ভ্যালু, তাহলে মার্চ হলে মার্চ দিবে। ওকে, এটাকে যদি আপনি নাম হিসাবে চান জানুয়ারি ফেব্রুয়ারি স্পেলিং, তাহলে গেট মান্থ ভ্যালু না বলে গেট মান্থ বলতে পারেন। ওকে, ডে অফ দ্য ইয়ার, তাহলে আজকে হচ্ছে 4 নাম্বার ডে, ডে অফ দ্য ইয়ার 4 নাম্বার না, 31শে জানুয়ারি, 28শে ফেব্রুয়ারি, তাই না? তাহলে 31 আর 28 প্লাস আজকে 4, তাহলে 31 প্লাস 28 প্লাস 4, ওই ভ্যালুটা আপনি পাবেন। ডে অফ দ্য ইয়ার, ইয়ারের কততম দিন। ওকে, ডে অফ দ্য উইক, এটা সপ্তাহের কততম দিন। এখন আপনার সপ্তাহটা শুরু হচ্ছে কবে থেকে সেটা ইনামে গিয়ে দেখতে হবে। ইনামে আপনার মানডে শুরুতে আছে নাকি, আমাদের জন্য তো সানডে ডে অফ দ্য উইক, কিন্তু আপনি যদি ওয়েস্টে যান ওখানে তো মানডে থেকে উইক শুরু হয়। হ্যাঁ, ওখানে সানডে হলিডে, কিন্তু আমাদের সানডে থেকে উইক শুরু হয়। তাহলে ডে অফ দ্য উইক এখন আপনাকে দেখতে হবে যে এই ডে অফ উইকের ইনামে কোনটা আছে সেই হিসাবে আসবে। তো এই সমস্ত মেথড আপনি ইউজ করতে পারেন। না, আপনাকে গ্রেটার ডেট, লোকাল ডেট তো আর ভ্যালু না যে আপনি কম্পেয়ার করবেন লেস দেন গ্রেটার দেন। স্যার ধরেন আমার ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, আমি প্রেজেন্টের সাথে কম্পেয়ার করে ওটা রিমুভ করব। তাহলে ইজ আফটার, ইজ বিফোর। হ্যাঁ, এখন আছে ইজ আফটার, ইজ বিফোর তো আছে। হ্যাঁ, এখন ওটা সাপ্লাই দিতে হবে। ওকে, ঠিক আছে, ক্রোনোলজিক্যাল ডেট টাইপের একটা অবজেক্ট সাপ্লাই দিতে হবে। কিন্তু কিন্তু আচ্ছা ঠিক আছে, কিন্তু ক্রোনোলজিক্যাল ডেট হচ্ছে একটা ইন্টারফেস যাকে লোকাল ডেট ইমপ্লিমেন্ট করে, সো আপনি লোকাল ডেট সাপ্লাই দিলেই হবে। ঠিক আছে, তো ইন্টারফেস বুঝলে ওটা বুঝে যাবেন। ওকে, নাও লেটস, আমরা আমাদের প্রজেক্ট মানে মিডের প্র্যাকটিস নিয়ে তো আমাদের কোনো ইস্যু নাই। ফিল্টারটাও আপনারা বুঝতেছেন, তাই না? লেয়ারে লেয়ারে করতে হবে। একটা ফিল্টার ইফ দিয়ে স্যাটিসফাই হলে তার ভিতরে নেস্টেড ইফ এ সেকেন্ড ফিল্টার,
সেটা স্যাটিসফাই হইলে তার ইফের ভিতরে গিয়ে থার্ড ফিল্টার, তিনটার বেশি থাকবে না, ম্যাক্সিমাম তিনটা। তো থার্ড ইফে যখন আপনি ঢুকবেন তার মানে প্রত্যেকটা ফিল্টার পাস করে আসছে, তখন আপনি ওই অবজেক্টটাকে টেবিল ভিউতে অ্যাড করবেন। ঠিক আছে, না হলে করবেন না। তারপরে আপনি এক্সট্রা যেটা করতে পারেন, যেটা হয়তো এখানে আমি দেখেছি কি, এই যে আপনার এই যে ফিল্টার, হ্যাঁ, এখানে আপনি লাস্টে যেটা বলতে পারেন যে ধরুন আপনি এখানে একটা ইফ দিলেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট লেয়ার, ওকে, তারপরে আবার ইফ দিলেন, এটা হচ্ছে সেকেন্ড ফিল্টার, এটাও পাস হইল, এটাও ওকে, তখন আপনি থার্ড থেকে যাবেন, এটাও হলো, তাইলে আপনি এখানে অ্যাড the এলিমেন্ট টু টেবিল ভিউ, তাই না? এখন এইটাই যদি ফেল করে, বা যেকোনোটাই তো ফেল করতে পারে, তাহলে যেগুলো ফেল করবে সেই অবজেক্টগুলো টেবিল ভিউতে অ্যাড হবে না। এখন এমনও তো হতে পারে যে সবগুলোই ফেল করবে, তখন আপনি কি দেখাবেন টেবিল ভিউতে? তখন তো কিছু লোড হবে না। তাইলে ইউজারকে, তাইলে আপনি এখানে কি বলতে পারেন, ইফ আপনার ক্রেডিট কার্ড টেবিল ভিউ ডট গেট আইটেমস কি দিবে আপনাকে, লিস্টটা দিবে, ওইটার আপনি এই যে এখানে দেখেন সাইজ বা লেন্থ আছে কিনা, এই যে সাইজ যদি 0 হয় তখন আপনি একটা অ্যালার্ট পপ করেন, যে অ্যালার্ট যে নো ডাটা ফাউন্ড, নো ফিল্টার ডাটা ফাউন্ড, বা নো ডাটা ম্যাচ ফিল্টার রিকোয়ারমেন্ট, এরকম কিছু একটা দিয়ে অ্যালার্ট দিয়ে দেন। তাহলে এটা আপনি দিবেন কখন, যখন টেবিলে কিছুই আসে নাই। কিছু আসলে তো ইউজার একটা ফিডব্যাক পেলো, আচ্ছা এই কয়টা আমার ফিল্টার করে এইটা পাওয়া গেছে, একটা হইলেও পাওয়া গেছে। কিন্তু যদি একটাও পাওয়া না যায়, ও তো বুঝবে না যে আসলে, কারণ ও তো কোনো রেসপন্স পাচ্ছে না। আপনি বাটন ক্লিক করছেন লোড, ও কিছুই দেখতেছে না। লোড হইলে তো দেখতো যে টেবিলে রো চলে আসছে, কিন্তু এখন তো কিছুই আসে নাই। তাহলে আগের সাথে পরের যে কোনো কোনো ভিজুয়াল কোনো চেঞ্জ নাই তো, তাহলে ইউজার উইল বি কনফিউজ। তাহলে আপনাকে একটা ফিডব্যাক দিতে হবে। সেটা তো একটা অবজেক্টের জন্য, কিন্তু এই পুরো আইফটা তো আপনি আপনার লুপের মধ্যে ঘোরাচ্ছেন, এটা তো আপনি একটা লুপের মধ্যে ঘোরাচ্ছেন, তাই না? ক্রেডিট কার্ড, ওকে, সি কোলন, হ্যাঁ, ক্রেডিট কার্ড লিস্ট, তাই না? তো আপনি তো এই লুপের মধ্যে, এই পুরো জিনিসটা আপনার লুপের মধ্যে হচ্ছে, তাই না? তাইলে এইখানে আপনার এই যে লুপ শেষ, তা এখন এই লুপের মধ্যে কিছু ঢুকবে টেবিলে, কিছু ঢুকবে না, এটা হয়তো আপনি আশা করছেন। তার মানে টেবিলে কিছু না কিছু দেখা যাবে, কিন্তু হইতে তো পারে যে একটাও টেবিলে ঢুকে নাই, কোনো একটাও স্যাটিসফাই হয় না, তাইলে ইউজার তো কোনো কিছু রিয়াকশন দেখবে না। রো লোড হইলে তো সে দেখলো যে আমার আউটপুট আসছে, ফিডব্যাক পেলো, কিন্তু রো যদি লোড না হয় তাহলে বাটন ক্লিকের আগে আর পরে তো কোনো চেঞ্জ নাই, তাহলে তো বুঝবে না যেটা হ্যাং করলো না কি হইল, আসলে যে ক্রাইটেরিয়া ম্যাচ করানো বুঝবে কিভাবে? তখন আপনি যদি সাইজ 0 থাকে তার মানে একটাও অ্যাড হয় নাই, ওই জন্যই টেবিলে কিছু আসে নাই, তখন আপনি একটা অ্যালার্ট দিয়ে বলবেন যে নো ডাটা ফাউন্ড ম্যাচিং দ্য ফিল্টার ক্রাইটেরিয়া, এরকম কিছু একটা বলবেন। তো তখন তো একটা সে পপ আপ পাইলো, ও আমার সার্চ ফিল্টারে আমি যা দিছি এগুলো একটাও ম্যাচ করে নাই, একটাও পাওয়া যায় নাই, কোনো স্টুডেন্ট পাওয়া যায় নাই, কোনো মেল স্টুডেন্ট পাওয়া যায় নাই যার মেজর সিএসসি and CGPA is greater than 3.9 এই পার্টিকুলার সেকশনে। আমি এটা চাইতে পারি যে, তাহলে বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আমি বলতে পারি যে শো মি দ্য লিস্ট অফ ভিসা কার্ড, ওকে, যার যার মিনিমাম লিমিট 10 লাখ and belongs to টাইটানিয়াম ক্যাটাগরি। তাহলে টাইটানিয়াম ক্যাটাগরিতে 10 লাখ লিমিটের ভিসা কার্ড হয়তো আমার একটাও নাই, কিন্তু মাস্টার কার্ড আছে। মানে আমার ক্লায়েন্ট যারা, তাদের মধ্যে কেউ টাইটানিয়াম ক্যাটাগরিতে ভিসা কার্ড নেয় নাই, কিন্তু মাস্টার কার্ড 2-1 জন নিছে।
কিন্তু 8 লাখ লিমিটে আছে, 5 লাখ লিমিটে আছে, কিন্তু 10 লাখ লিমিটে নাই, তাহলে তো আমার একটাও স্যাটিসফাইড হবে না। তো তখন আমি কিভাবে ফিডব্যাক দিব? তখন আমি ওই যে টেবিলের লিস্টের সাইজ দেখে আমি ফিডব্যাকটা দিতে পারি। তো কাজে আপনি যখন ফিল্টার করবেন, ফিল্টার করার শুরুতেই টেবিলটাকে ক্লিয়ার করে নিতে হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নাহলে আগের টেবিলে কিছু থেকে যেতে পারে। আপনি তো অ্যাড করে আবার ক্লিক করতে পারেন। আপনি যে লোড বাটনে ক্লিক করলেন, 3টা রো লোড হইল, আপনার অ্যারে লিস্টে 20টা আছে, এখন আপনি আরো 5টা অ্যারে লিস্টে অ্যাড করলেন, তাহলে অ্যারে লিস্ট এখন 25টা হইল। এখন সার্চ ক্রাইটেরিয়া আপনি চেঞ্জ করে আবার লোড দিলেন, তাহলে আগের 3টার সাথে পরের লোড হবে না, তাহলে তো প্রত্যেকবার লোডে লিস্টটাকে ক্লিয়ার করে নিতে হবে। তাহলে এই যে ডট ক্লিয়ার, তাহলে এই লোডের শুরুতেই আপনি এটা ক্লিয়ার করে নেন। তাহলে কি হলো, এভরি টাইম ইউ ক্লিক দ্য লোড বাটন, দ্য টেবিল ভিউ উইল বি ক্লিয়ারড and then either something will be loaded or not. তো যদি কিছুই লোড না হয় তখন আপনি এই অ্যালার্টটা দিতে পারেন। ওকে, তাহলে আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি, রাইট? আর এখানে এরর গুলো থাকার কারণ হলো যে ইফ কন্ডিশন গুলোতে এরর আছে এই কারণে। ঠিক আছে, ওকে, ইউ গট দ্য পয়েন্ট। তাহলে এটা আমরা এখন ক্লোজ করে আমাদের ইনহেরিটেন্স উইথ টেবিল ভিউ এটাতে আবার ফেরত আসি। এখন আমরা আসবো যে হোয়াট ইজ ইন্টারফেস। ওকে, কটা পর্যন্ত টাইম? না, আধা ঘন্টা আছে। এটা তো আপনি একই এলাকার ডিফারেন্ট মসজিদে দেখবেন যে টাইমের মধ্যে ভ্যারিয়েশন থাকে। আচ্ছা, তো ইন্টারফেসে যাওয়ার আগে আমি, যেহেতু আমাদের সময় কম, এখন 15 মিনিট এমনিতেই নাই, আমি আগের সেমিস্টার থেকে কপি করে এনে ওটাকে কতটুকু আপডেট করা যায় সেটা দেখি। আচ্ছা, ইন্টারফেস বোঝার আগে আমাদের একটু টাইপ অফ ইনহেরিটেন্সটা বুঝে আসতে হবে। তাহলে আমরা টাইপ অফ ইনহেরিটেন্স এটা দিয়ে আগে শুরু করি। টাইপ অফ ইনহেরিটেন্স অ্যান্ড ইন্টারফেস, রোল অফ ইন্টারফেস অফ ইন্টারফেস। ওকে, তাহলে আমরা যদি টাইপ অফ ইনহেরিটেন্সে যাই, অফ, সো টাইপ অফ ইনহেরিটেন্সে যদি আমরা যাই, এই পুরোটা নিয়ে আসি। ওকে, তো দেখেন এখানে কি হচ্ছে। সো আমরা জানি যে ইন্টারফেস, ইনহেরিটেন্স মিন্স দেয়ার ইজ এ সুপার ক্লাস এন্ড দেয়ার ইজ এ সাব ক্লাস। ওকে, না আমরা সুপার ক্লাস সাব ক্লাসকে যদি আরেকটু টেকনিক্যালি ডিফাইন করতে চাই, আমরা সুপার ক্লাসকে বলতে পারি সোর্স অফ ইনহেরিটেন্স, আর সাব ক্লাসকে বলতে পারি দ্য নিউ ইনহেরিটেড ক্লাস। ওকে, তাহলে সোর্স অফ ইনহেরিটেন্স এটা বলা যায় সুপার ক্লাসকে, কারণ সুপার ক্লাস থেকেই সে ইনহেরিট করে নতুন ক্লাসটা, তাই না? ওকে, নাও যদি সিঙ্গেল ইনহেরিটেন্স হয় তাহলে অনলি ওয়ান ডাইরেক্ট অ্যানসেস্টর বা সুপার ক্লাস, ডাইরেক্ট সোর্স অফ ইনহেরিটেন্স বলে দিই, ডাইরেক্ট সোর্স। ওকে, ওকে, অ্যানসেস্টর মানে পূর্বপুরুষ। ওকে, একটাই সোর্স অফ ইনহেরিটেন্স, যেমন ফ্যাকাল্টি এক্সটেন্ডস এমপ্লয়ি। আচ্ছা, এইখানে আমি একটু ইনসার্ট শেপ, শেপ কোথায়?
ড্রয়িং শেপ কোথায় দেখেন তো, থাকার কথা তো। ইনসার্ট, শেপ কোথায়? ড্রয়িং এ গেলে মনে হয় পাওয়া যাবে না? হুম, এর পাশেরটা এটা যাচ্ছে না কেন? এর পাশেরটা কোথায়? ইনসার্ট, ড্রয়িং গেলে পুরোটা ড্রয়িং করতে হবে। আমি অ্যারোটা চেঞ্জ করতে চাচ্ছি, শুধু অ্যারোটা। ও আচ্ছা, এটা ডাবল ক্লিক করলে ওপেন হইতে পারে। হ্যাঁ ঠিক আছে। আমার অ্যারো কোথায়? এইটা না? না, আমি অ্যারোর মাথাটা এরকম চাচ্ছি না, আমি অ্যারোর মাথাটা চাচ্ছি হলো, হলো ট্রায়াঙ্গেল। ওইটা হচ্ছে ইনহেরিটেন্সের নোটেশন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, পরে ঠিক করা যাবে। তার মানে এখানে এমপ্লয়ি হচ্ছে সোর্স অফ ইনহেরিটেন্স আর ফ্যাকাল্টি হচ্ছে নতুন ক্লাস বা সাব ক্লাস। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, একটাই সোর্স অফ ইনহেরিটেন্স। ওকে, এখন এই সিঙ্গেল কি যখন আপনি আবার মাল্টি লেভেল করে ফেলবেন তখন এটা হয়ে যাবে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। যেমন ইউজার ইজ দ্য সোর্স অফ ইনহেরিটেন্স ফর এমপ্লয়ি, এটা একটা সিঙ্গেল ইনহেরিটেন্স। আবার এমপ্লয়ি ইজ দ্য সোর্স অফ ইনহেরিটেন্স ফর ফ্যাকাল্টি, তাহলে এখানে একটা মাল্টি লেভেল হচ্ছে। is a relation কিন্তু হতে হবে, it is must. If there is no logical is a relation, you do not create the new class by extending a existing class যেখানে is a relation হয় না। Okay, so that's logically flawed, so সেটা আমরা করব না। Multiple inheritance means মাল্টি লেভেল বুঝলাম, সিঙ্গেল আমরা জানি, মাল্টি লেভেলও বোঝা যাচ্ছে। মাল্টিপল মানে কি? মাল্টিপল সোর্স অফ ইনহেরিটেন্স। ওকে, তাইলে তাহলে মাল্টিপল ডাইরেক্ট সোর্স অফ ইনহেরিটেন্স। ওকে, যেমন ফ্যাকাল্টি ইজ অ্যান এমপ্লয়ি, ফ্যাকাল্টি ইজ এ রিসার্চার। রাইট, ওইটা বাদ দেন। তার মানে সোর্স অফ ইনহেরিটেন্স, এখান থেকে সে কি পাবে? এখান থেকে সে পাবে অ্যাপ্লাই ফর লিভ, তাই না? তারপর এমপ্লয়ি হিসেবে আমার যে কাজগুলো করার কথা কমন ফর অল এমপ্লয়িজ আইইউবিতে, সেই মেথডগুলো আমি এখান থেকে পাবো, তাই না? যেমন অ্যাপ্লাই ফর লিভ, তারপর চেক অ্যাটেন্ডেন্স, গিভ অ্যাটেন্ডেন্স। ওকে, গিভ অ্যাটেন্ডেন্স কিভাবে? ওই যেমন আমরা কার্ড পাঞ্চ করে ঢুকি, আমার অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে যে আমি আইইউবিতে ঢুকলাম, কখন বেরোলাম, সব এমপ্লয়ির জন্য এটা কমন, তাই না? তারপরে ধরেন আপনার অ্যাপ্লাই ফর প্রমোশন ফর এক্সাম্পল। তাহলে যে সব এমপ্লয়ির জন্য যেগুলো কমন টাস্ক, সেই মেথডগুলো আমি কোত্থেকে পাচ্ছি? এমপ্লয়ি ক্লাস থেকে পাচ্ছি। আর সাবমিট এ পেপার, ওকে, এই মেথডটা আমি পাচ্ছি রিসার্চার থেকে। তাহলে ফ্যাকাল্টির মধ্যে কিন্তু দুইটা সোর্স থেকে আমি ফাংশনালিটি ডিরাইভ করছি, রাইট? সো নাও আই হ্যাভ মাল্টিপল সোর্স অফ ইনহেরিটেন্স। ওকে, এখন মাল্টিপল সোর্স অফ ইনহেরিটেন্স যখন হবে তখন এই সোর্স কিন্তু একটা সোর্স ক্যান বি ক্লাস, অনলি ওয়ান সোর্স ক্যান বি ক্লাস। ইফ এমপ্লয়ি ইজ ক্লাস দেন রিসার্চার ইজ ইন্টারফেস, অথবা ইফ রিসার্চার ইজ ক্লাস দেন এমপ্লয়ি হ্যাজ টু বি ইন্টারফেস। একাধিক ক্লাস আমার সোর্স হতে পারবে না। এখন আমার জন্য যেটা লজিক্যাল আমি সেটা দিব, কিন্তু আমি টেকনিক্যালি একটার বেশি সুপার ক্লাস করতে পারবো না। ওকে, আন্ডারে আবার কি? না, রিসার্চার একজন এমপ্লয়ি নাও হতে পারে, স্টুডেন্ট অলসো ক্যান বি রিসার্চার, নট অল স্টুডেন্ট বাট সাম স্টুডেন্টস।
তাই না? ধরেন ধরেন পিএইচডি স্টুডেন্ট ইজ এ রিসার্চার, তাহলে আমার পিএইচডি স্টুডেন্ট যদি একটা ক্লাস থাকে, তাহলে ওটারও সোর্স অফ ইনহেরিটেন্স রিসার্চার হতে পারে, বাট দ্যাট অবজেক্ট ইজ নট এমপ্লয়ি। সিনারিও ইউজ কেসের উপর ডিপেন্ড করছে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করছে। তো এখন কথা হলো যে আমার যখন মাল্টিপল টাইপস থেকে আমি ইনহেরিট করব ফর দ্য নিউ টাইপ, দেন ওয়ান অফ দ্য pre-existing type can be my superclass and rest of them will be interface. আবার সবগুলো ইন্টারফেস হতে পারে, সেই ক্ষেত্রে অবজেক্ট উইল বি মাই সুপার ক্লাস। আমার যদি ডাইরেক্ট কোনো সুপার ক্লাস আমি মেনশন না করি, আমি বললাম যে এই চারটা সোর্স থেকে আমি ইনহেরিট করি, চারটাই ইন্টারফেস, সেই ক্ষেত্রে আমার মানে ইমপ্লিসিট সুপার ক্লাস হয়ে যাবে অবজেক্ট। আর আমি যদি বলি যে না এমপ্লয়ি আমার সুপার ক্লাস, তাহলে এমপ্লয়ির সুপার ক্লাস অবজেক্ট আছে, তাহলে এমপ্লয়ি আমার সুপার ক্লাস, আর তাহলে রিসার্চার, ট্যাক্স পেয়ার, ফ্যাকাল্টি ইজ এ ট্যাক্স পেয়ার, তাহলে ফ্যাকাল্টি অলসো ক্যান ইনহেরিট, যেমন প্রিপেয়ার ট্যাক্স রিপোর্ট বা সাবমিট ট্যাক্স রিটার্ন, এটাও তো একটা ফ্যাকাল্টির কে করতে হয় দিন শেষে, তাই না? কিন্তু এটা সব এমপ্লয়িকেই করতে হয়। তো তখন আমি বলতে পারি যে এমপ্লয়ির আর একটা সোর্স হচ্ছে ট্যাক্স পেয়ার, তাহলে অটোমেটিক ফ্যাকাল্টিরও সেটা সোর্স হয়ে যাবে। তো এইভাবে আমরা মাল্টিপল সোর্স যখন থাকবে একটা নিউ টাইপের জন্য, ইট ডিরাইভস, ইনহেরিটস ফিল্ডস এন্ড মেথডস ফ্রম মাল্টিপল সোর্সেস। তাহলে এই মাল্টিপল যে সোর্স, ওরাও তো টাইপ, কিন্তু ওদের একটা হতে পারবে ক্লাস, বাকিগুলো ইন্টারফেস। ঠিক আছে, তাহলে এখন হোয়াট ইজ ইন্টারফেস, এইটা এখন জানতে হবে। তো ইন্টারফেস হচ্ছে, উই ক্যান থট অফ অ্যান ইন্টারফেস অ্যাজ এ কাজিন অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওকে, in the sense that an interface can have abstract methods only. তাহলে ইন্টারফেসে কোনো ইমপ্লিমেন্টেড মেথড রাখা যাবে না। If there are fields, the fields of an interface must be final as well as static. তো এই দুইটার কম্বিনেশন খুব রেয়ার, এই জন্য মোস্ট কেসেস 99 কেসেস ইন্টারফেসে ফিল্ড থাকে না। ওকে, তাহলে আপনি বলতে পারেন যে স্যার ফাইনাল ফিল্ড কি? ফাইনাল ফিল্ড হলো কনস্ট্যান্ট, যে ফিল্ডের ভ্যালু চেঞ্জ করা যায় না। ওকে, আপনার আইডি, এটা কি চেঞ্জ করা যায়? ওয়ান্স গিভেন ইউ ক্যানট চেঞ্জ ইট, তাই না? অনেক ফিল্ডই হতে পারে যেটা নট চেঞ্জেবল, সেগুলো ফাইনাল ফিল্ড, কিন্তু একই সাথে সেটা আবার স্ট্যাটিক। এই কম্বিনেশনটা খুব রেয়ার। স্ট্যাটিক ফিল্ড মানে কি ভুলে গেলে তো হবে না। স্ট্যাটিক ফিল্ড মানে কি? যেই ফিল্ডের ভ্যালুটা সবার জন্যই সেম। আপনার আইডি কি সবার জন্য সেম? আপনার এটা এক্সক্লুসিভ টু ইয়োরসেলফ, ইটস এ নন স্ট্যাটিক ফিল্ড, বাট ইট ক্যান বি ফাইনাল। নাম বলেন ফিল্ডের। আইবির স্টুডেন্ট, এটা ইমপ্লিসিট, এটাকে ঘটা করে ফিল্ডে রাখার দরকার কি? আইরাসের ক্লাসে, এটা ইউজিসির ক্লাসে থাকতে পারে, ইউজিসির অ্যাপ্লিকেশনে অ্যাফিলিয়েশন বা ইউনিভার্সিটি নেম একটা ফিল্ড থাকতে পারে, কিন্তু সেখানে আবার এটা স্ট্যাটিক না। ইউজিসির অ্যাপ্লিকেশনে স্টুডেন্টের ইউনিভার্সিটি নেম স্ট্যাটিক না, কারণ ইউজিসির অ্যাপ্লিকেশনে আপনার আইবির স্টুডেন্ট ইনফরমেশনও থাকবে, এনএসইউর স্টুডেন্ট ইনফরমেশনও থাকবে, বুয়েট স্টুডেন্টের ইনফরমেশনও থাকবে, সারা বাংলাদেশের সব স্টুডেন্ট ইনফরমেশনই ইউজিসির স্টুডেন্ট ক্লাসে থাকবে। সো দেয়ারফর ইউজিসির অ্যাপে যদি স্টুডেন্ট ক্লাস বানান, সেখানে ইউনিভার্সিটি নেম ইজ নন স্ট্যাটিক এন্ড দ্যাট ভ্যালিড। কিন্তু আপনি যদি আইরাসের জন্য বানান, তখন সেটা স্ট্যাটিক হতে পারে, হ্যাঁ, এবং ফাইনালও হতে পারে, যে আইবির নাম চেঞ্জ হবে না জিন্দেগিতে, আবার সবার জন্য এই নামটা ফিক্সড। না, পাসওয়ার্ড তো আপডেট হইতে পারে, পাসওয়ার্ড কি চেঞ্জেবল না? কম্পিউটার কেনার সময় পাসওয়ার্ড দিলে কম্পিউটার ধ্বংস না হওয়া পর্যন্ত পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে না, এরকম তো না। সিআইএস না, আপনাকে দেখতে হবে যে এটা চেঞ্জেবল কিনা ইন কোর্স অফ টাইম। যদি চেঞ্জেবল হয় ভ্যালু, দেন ইটস নট ফাইনাল। আর ভ্যালুটা সব অবজেক্টের জন্য চেঞ্জেবল হোক বা না হোক। ওখানে যদি আপনি পায়ের ভ্যালুটা রাখেন, দ্যাট ইজ
কনস্ট্যান্ট থাকলে চেঞ্জ করে That is static. ফাইনাল ফাইনাল Also final, also static. কারণ সবাই যখন পাই ইউজ ও করবে ওটা একই সবটা জন্য সেম সবার জন্যই পায়ের ভ্যালু সেম, আর পায়ের ভ্যালু চেঞ্জও করা যাবে না, তাই না? তো এখন এই ধরনের কম্বিনেশন আপনার ফিল্ডের সংখ্যা খুব রেয়ার। এই জন্য ইন্টারফেসে আপনি মোস্টলি কোনো ফিল্ড পাবেন না, মোস্টলি ওখানে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। স্যার এখানে আমাদের রিসার্চের ইন্টারফেস আছে এক্সাম্পল হ্যাঁ। তাহলে এখানে কোনো ফিল্ড থাকবে না। থাকলে আপনাকে সেটা কোয়ালিফাই করতে হবে যে সেটা একই সাথে স্ট্যাটিক এবং ফাইনাল হতে হবে। তো সেরকম ফিল্ড যদি আপনি খুঁজে না পান, জোর করে রাখবেন কেন? রিসার্চের জন্য আবার আপনি অনেক সময় দেখা যায় যে ফিল্ড পাওয়া গেলেও সেটা রাখাটা আসলে আননেসেসারি, মানে এটা ইমপ্লিসিটলি বোঝা যায়। তাহলে যেটা ইমপ্লিসিটলি বোঝা যায় সেটার জন্য আপনি ফিল্ড খরচ করবেন কেন, তাই না? এখন আইইউবির আইরাসের স্টুডেন্ট ক্লাস আপনি ইউনিভার্সিটি নেম রাখতে পারেন। ইউনিভার্সিটি নেম স্ট্যাটিক, সবার জন্য ইউনিভার্সিটি নেম একই হবে। আবার ইউনিভার্সিটি নেম চেঞ্জও আমরা চাই না, করা যাক। তাহলে আপনি বলতেই পারেন যে এটা স্ট্যাটিক এন্ড ফাইনাল, বাট দ্য পয়েন্ট ইজ হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ দ্যাট? এটা তো ইমপ্লিসিটলি জানাই আছে, তাহলে আপনি একটা ফিল্ড কেন খরচ করতেছেন, তাই না? তাহলে স্ট্যাটিক এবং ফাইনাল একই সাথে যে ফিল্ডগুলো কোয়ালিফাই করে, মোস্ট কেসে সেগুলো দিলে আপনার সেটা আননেসেসারিলি দেওয়া অ্যাভয়েডেবল, বিকজ মোস্ট কেসে সেগুলো ইমপ্লিসিট হয় যে এটাই হবে, আর কোনো কিছু হবে না। তো বাট আপনি চাইলে সেটা করতে পারেন। ওকে, তো তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। তাহলে এই অ্যাবস্ট্রাক্টের সাথে ইন্টারফেসের পার্থক্যটা কি বলেন তো? আপনি যদি এখন এই কোশ্চেনটা করা হয় যে দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড ইন্টারফেস, এই বুলেটটার পরে ডিফারেন্স হুম আমরা তো মেথড আর ফিল্ড রাখতে পারতেছি এখানেও পারতেছেন, এখানেও পারতেছেন। ইন্টারফেসে তো পারতেছি না মেথড আর ফিল্ড রাখতে, শুধু মেথড রাখতে পারতেছি পারতেছেন, কারণ সব ধরনের ফিল্ড না। কিন্তু আমি এমনি একটা ক্লাসে তো সব ধরনের ফিল্ড রাখতে পারতেছি। হ্যাঁ, তাহলে এটাই যদি কোশ্চেন হয় হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন এই যে ইউনিক মেথডের একটা between abstract class and interface, তাহলে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মধ্যে পার্থক্য কি বলেন তাহলে? fields of like any scope আর method আমরা non abstract method আর তাহলে আমরা যদি বুলেট করি তাহলে কি লেখা যেতে পারে? Abstract class can contain field with any qualifier. ওকে, এই যে স্ট্যাটিক ফাইনাল এগুলো হচ্ছে কোয়ালিফায়ার। ওকে, তাহলে abstract class can have field with any qualifier. ওকে, কোয়ালিফায়ার কি? যে স্ট্যাটিক কিনা, ওকে, তারপরে ফাইনাল কিনা, ওকে, না ওটা স্কোপ। ওকে, স্কোপ আপনি ওখানে যা খুশি রাখতে পারেন। ওকে, কোয়ালিফায়ার। ওকে, স্কোপের কথাটা এখানে আনছি না, বাট ইন্টারফেস ক্যান হ্যাভ অনলি স্ট্যাটিক একই সাথে ফাইনাল ফিল্ড। নেক্সট ডিফারেন্স কি? Abstract class can have implemented method as well as abstract method, but interface can have only abstract method. ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে কি হচ্ছে যে আমরা তাহলে মাল্টিপল ইনহেরিটেন্সে মাল্টিপল ক্লাস অ্যাজ সোর্স অফ ইনহেরিটেন্স কেন আমরা রাখতে পারি না ফর এ সাব ক্লাস বা ফর এ নিউ ক্লাস?
তাহলে একটা নিউ ক্লাস যখন আমরা বানাচ্ছি, why can't we have multiple classes as source of inheritance? কারণটা হলো যে allowing multiple class as super class may create runtime problems and cause your application to crash. কিভাবে সেটা আমরা দেখব। C++ এ কি হয়, C++ does not care about this, and it is the programmer's responsibility to cross-check that allowing multiple superclass will not cause such runtime problems. As a result, C++ allows multiple superclass for a subclass. কিন্তু জাভা আপনাকে অনেক প্রোটেকশন দেয়। ওকে, তো জাভা is more sophisticated and prevent the application to avoid such problem by not allowing multiple superclass. That's the reason in Java to implement multiple inheritance, only one of the ancestor can be superclass and rest of them has to be interfaces. Okay. Example, problem কি হতে পারে সেটা দেখি। ধরেন আপনি লাইব্রেরি 1 থেকে সিলিকন ভ্যালিতে একটা লাইব্রেরি বানাইছে কোন একটা কোম্পানি, সেই লাইব্রেরিটাকে আপনি সেখান থেকে সুপার 1 নামে একটা ক্লাস ইম্পোর্ট করছেন। ওকে, এই সুপার 1 ক্লাসের যে অথর, এই লাইব্রেরি 1 এর যে প্রোগ্রাম ডেভেলপার, সেখানে সে মেথড রাখছে, যে মেথড 11, মেথড 12 আর একটা কমন মেথড আছে প্রিন্ট। তাহলে এই লাইব্রেরিটা আপনি কোথা থেকে ইম্পোর্ট করছেন? এটা সিলিকন ভ্যালির একটা কোম্পানির সার্ভার থেকে আপনি ইম্পোর্ট করছেন। ওকে, আপনি এখন সিঙ্গাপুরের আরেকটা সফটওয়্যার কোম্পানির লাইব্রেরি থেকে আরেকটা ক্লাস আপনি ইম্পোর্ট করছেন সুপার 2। ওইখানেও মেথড আছে, মেথড 21, মেথড 22 and there also a method called print. প্রিন্ট একটা কমন মেথড, তাই না? প্রিন্ট, শো, এই ধরনের কিছু কমন মেথড থাকে, মেক লগ এন্ট্রি, এই ধরনের কিছু কমন মেথড, তাই না? তাহলে এই ধরনের মেথডগুলো যে কোনো ক্লাসেই থাকতে পারে। এখন আপনি এই দুইটা ক্লাসকে ইম্পোর্ট করছেন দুইটা আলাদা সোর্স থেকে, সো তারা তাদের মতো করে ওখানে প্রিন্ট মেথড রেখেছে। আর ক্লাস 1 এ সুপার 1 এ মেথড 11 and 12 আছে, আর সুপার 2 তে মেথড 21 and 22 আছে। এখন নাও লেটস অ্যাজিউম দ্যাট জাভা অ্যালাউস মাল্টিপল সুপার ক্লাস। অ্যাজাম্পশন করছি, তাহলে কি ঘটবে? ধরেন আপনি এখানে একটা সাব ক্লাস বানালেন, সাব এক্সটেন্স সুপার 1, সুপার, তাহলে আপনার এখন অটোমেটিক্যালি সুপার ক্লাস যেটা অ্যালাউড না, আপনি এটা করলেন, করার পর আপনি একটা এক্সট্রা মেথড দিলেন, সাব মেথড। তাহলে এই সাব ক্লাসে কয়টা মেথড আছে? মেথড 11, মেথড 12, মেথড 21, মেথড 22 আর প্রিন্টের ইমপ্লিমেন্টেশন ইনহেরিট হবে দুইটা উইথ সেম প্যারামিটার। দ্যাটস দ্য প্রবলেম। আপনার নিজের মেথড আছে, সাব মেথড। এখন আপনি যদি এটাকে ইনস্ট্যান্সিয়েট করেন যে ওবিজে ইকুয়াল টু নিউ সাব, এখন আপনি যদি বলেন যে মেথড ওবিজে ডট মেথড 11, নো প্রবলেম, কারণ ওখানে একটাই ইমপ্লিমেন্টেশন। মেথড 1 2 নো প্রবলেম, মেথড 2 নো প্রবলেম, মেথড 2 2 নো প্রবলেম, ওবিজে ডট সাব মেথড নিজের মেথড সবই একটা করে ইমপ্লিমেন্টেশন, নো প্রবলেম। কিন্তু আপনি যখন প্রিন্টকে কল করবেন, you have two print but they are not overloaded, কারণ প্যারামিটার ইজ সেম। ওভারলোডেড হইতে হইলে তো প্যারামিটার ইজ ডিফারেন্ট হবে, কিন্তু দে আর অলসো নাইদার ওভাররিডেন। সাব ক্লাস তো নিজের কোনো ডেফিনেশন দেয় নাই, সে ইনহেরিটেড ডেফিনেশনকেই কল করতে চাচ্ছে, বাট দ্য প্রবলেম ইজ নাও দেয়ার আর টু, এখানে কিন্তু কোনোটাই রিপ্লেস হয় নাই কারণ আপনি ওভাররাইট করেন নাই, বাট নাও ইট হ্যাজ টু প্রিন্ট ইনহেরিটেড উইথ সেম প্যারামিটার লিস্ট। এখন তো কনফ্লিক্ট হবে, এখন ক্র্যাশ করবেই। তো যেহেতু এটা একটা কনফার্ম ফেলিওর, এই জন্য জাভা এটা অ্যালাউ করে। তার মানে আপনি যদি সুপার 1 যদি ক্লাস হয় এবং সুপার 2 যদি ইন্টারফেস হয়, তাহলে আপনি ইমপ্লিমেন্টেশন পাবেন শুধু সুপার 1 থেকে। সুপার 2 থেকে আপনি শুধু সিগনেচার ইনহেরিট করবেন, নট বডি। তখন কিন্তু প্রিন্ট এক্সিকিউট হতে কোনো অসুবিধা নাই। এই জন্য আপনার, যাতে আপনি একটা সোর্স থেকে শুধু আপনি ইমপ্লিমেন্টেশন ইনহেরিট করতে পারেন, বাকি সোর্সগুলো থেকে আপনি কোনো ইমপ্লিমেন্টেশন পাবেন না, তাহলে ইমপ্লিমেন্টেশন আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। দ্যাটস ওয়াই ইউ সে ইমপ্লিমেন্টস, ইউ ডোন্ট সে এক্সটেন্ড।
কারণ সুপার ক্লাসে আপনি ইমপ্লিমেন্টেড মেথডও ইনহেরিট করেন। তো তার মানে এমন হতে পারে যে একটা সুপার ক্লাসে সবগুলো মেথডও তো ইমপ্লিমেন্টেড থাকতে পারে, তাই না? আপনি শুধু এক্সট্রা গুলো অ্যাড করবেন, কিন্তু আপনি ইনহেরিটেড কোনো কিছু ইমপ্লিমেন্ট করাটা আপনার জন্য ম্যান্ডেটরি না, আনলেস দেয়ার ইজ অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাটলিস্ট কমপ্লিটলি তো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হয় না। কিন্তু ইন্টারফেসে যদি 10টা মেথড থাকে, 10টাই অ্যাবস্ট্রাক্ট মেথড, তাহলে আপনাকে 10টা মেথডই তো ওভাররাইট করতে হবে। তাহলে আপনাকে অ্যাজ দ্য নিউ ক্লাস অথর ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইচ অফ দ্য ইনহেরিটেড মেথড। তাহলে একটা সোর্সের সবই যদি ইমপ্লিমেন্ট করতে হয়, then you don't say extends, you say implements. I implements that interface. এখন পয়েন্ট হলো যে what is the role of interface? দেখেন একটা সুপার ক্লাস আপনাকে কি করে? সুপার ক্লাস tells you what functionality you must have if you extend me. খেয়াল করেন, if you extend me, what functionality you must have. It also tells, okay, how this functionality works. কারণ সে আপনাকে বডি সহ সাপ্লাই দিচ্ছে। সো আপনি যখন একটা মেথড ইনহেরিট করেন, ইউ নো হোয়াট ফাংশনালিটি আই হ্যাভ, আমি বংশানুক্রমে আমার কি ফাংশনালিটি আমার মধ্যে আছে এবং সেটা কিভাবে কাজ করে সেটাও আমি বংশানুক্রমে পেয়েছি। ওকে, কিন্তু আপনি যখন ইন্টারফেস ইনহেরিট করবেন, তখন আসলে ইন্টারফেস আপনাকে বলে যে হোয়াট ফাংশনালিটি ইউ মাস্ট হ্যাভ, বাট it's up to you to customize how to achieve that, so you override. তাহলে ইন্টারফেস আপনাকে ফোর্স করছে to have the functionality but with your own custom logic, আর সুপার ক্লাস আপনাকে what and how দুটেই দিচ্ছে, what functionality and how it works. আপনি চাইলে ওভাররাইড করে চেঞ্জ করতে পারেন, বাট আপনি সেটা নাও করতে পারেন যদি ইমপ্লিমেন্টেড হয়। কিন্তু ইন্টারফেস কিন্তু আপনাকে বলছে যে অনলি হোয়াট। ওকে, এখন আইরাসের ক্ষেত্রে দেখেন, এই যে আমাদের যে শো প্রোফাইল একটা মেথড ছিল না ইউজার ক্লাসে, ছিল কিনা? এই যে ইউজার ক্লাসে আমরা একটা মেথড রেখেছিলাম শো প্রোফাইল, শো টু কনসোল। এখন এই শো টু কনসোল বডি দিয়ে লাভ কি? কারোরই কাজে লাগবে না, সবার জন্য এটা পার্শিয়াল ইনফরমেশন শো করবে। তাহলে সবাইকে তো এটা কাস্টমাইজ করতে হবে, তার মানে সবাইকে এটা ওভাররাইড করতে হবে। তাইলে আমার এখানে বডি দিয়ে লাভ কি? তা আমি সবাইকে বলে দেই যে ভাই, তোমরা যারা আমাকে এক্সটেন্ড করবা, তোমাদের সবারই শো টু কনসোল মেথডটা থাকা লাগবে। এখন যেহেতু এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড, ওকে তো ইমপ্লিমেন্ট করতেই হবে, সো মেথড থাকাই লাগবে, ইনহেরিট তো হবে। তার মানে ইনহেরিটেন্স গ্যারান্টি ইজ দ্যাট ওর ওই মেথডটা আছে, আমাকে যে এক্সটেন্ড করবে তারও ওই মেথডটা আছে। কিন্তু আমি ওখানে কোনো ইমপ্লিমেন্টেশন দিচ্ছি না, কারণ আমি জানি যে আসলে এটা সবাইকেই কাস্টমাইজ করতে হবে। তো তখন আমি শুধু বলবো যে হ্যাভ দিস মেথড বাট ইমপ্লিমেন্ট ইউর ওন। তাহলে ইন্টারফেস ডিকটেটস হোয়াট ফাংশনালিটি মাস্ট বি দেয়ার। ওকে, এখন ধরেন অ্যাপ্লাই ফর লিভ, এটা কি আইইউবি সব ইউজারের জন্য প্রসিডিওরটা সেম? না। এখন আপনি যখন অ্যাপ্লাই ফর লিভ করেন, ইউ অ্যাপ্লাই ফর সেমিস্টার ব্রেক। আবার একজন নর্মাল এমপ্লয়ি যখন ছুটির জন্য অ্যাপ্লাই করে, তার প্রসিডিওর আলাদা। আবার ফ্যাকাল্টিদের আরো একটু আলাদা, কারণ ফ্যাকাল্টিকে যদি সেমিস্টার চলাকালীন হয়, তাহলে আবার মেকআপ ক্লাসের একটা শিডিউল দিতে হয় যে আমি এইভাবে আমার মিসিং ক্লাসগুলো মেকআপ নিব, যেটা তো একজন অ্যাকাউন্টেন্টকে দিতে হচ্ছে না। তাহলে যে এমপ্লয়ি, ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট তিনজনের অ্যাপ্লাই ফর লিভ তো আলাদা আলাদা। তাহলে ইউজার ক্লাসে যদি একটা বডি দেওয়া হয়, সেটা কারোরই কাজে লাগবে না, স্টুডেন্টেরও লাগবে না, কারণ স্টুডেন্টকে সেমিস্টার ইনফরমেশন দিতে হবে, কোন গ্রাউন্ডে সে লিখছে এইসব দিতে হবে। আর রেগুলার এমপ্লয়িকে দিতে হবে সে আর্ন লিভ নিবে না ক্যাজুয়াল লিভ নিবে না সিক লিভ নিবে, তাই না? কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত নিবে, এইসব ডাটা দিতে হবে। আবার ফ্যাকাল্টিকে এগুলোর সাথে আবার আমার এই 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 তারিখে এই কোর্সের এই সেকশনের এই ক্লাসগুলো মিস হবে, তো এগুলোর মেকআপ আমি অ্যাডভান্স নিয়ে নিচ্ছি, বা এসে অমুক তারিখে নিব, অমুক স্যাটারডেতে নিব, হোয়াট এভার। তাহলে এই যে অ্যাপ্লাই ফর লিভ, এটা কিন্তু কাস্টমাইজেবল, এটা কমন বডি দিয়ে লাভও নাই। তো তখন ইউজার ক্লাস বলবে অ্যাপ্লাই ফর লিভ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড। সো তার মানে ইফ ইউ আর এ আইরাস ইউজার, ইউ মাস্ট নো হাউ টু অ্যাপ্লাই ফর লিভ, বাট হাউ ইউ অ্যাপ্লাই ফর লিভ, দ্যাট ডিপেন্ডস অন ইউ। ইফ ইউ আর এ স্টুডেন্ট, there is a different way. If you are a regular employee, there is another way. If you are a faculty, then even another different way. তার মানে এই ফ্যাকাল্টি এটাকে ওভাররাইড করবে। তাহলে এটা কে কে ওভাররাইড করবে?
অ্যাকাউন্টেন্টের সাব ক্লাস হচ্ছে এমপ্লয়ি স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট এটাকে ওভাররাইট করতেই হবে যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড। এমপ্লয়িও এটাকে ওভাররাইট করতে পারে। এখন এমপ্লয়ি নিজেও অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কারণ এমপ্লয়ির সাব ক্লাস হচ্ছে ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, অন্য যারা আছে। এখন এমপ্লয়ি এটাকে ওভাররাইট করতে পারে কারণ অন্য সবার জন্য সেম এক্সেপ্ট ফ্যাকাল্টি। তাহলে আমার এমপ্লয়ির যদি 10টা সাব ক্লাস থাকে, ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, রেজিস্ট্রেশন অফিসার, তাই না, অ্যাডমিশন অফিসার, লাইব্রেরি এক্সিকিউটিভ, এরকম যদি আমার 10টা সাব ক্লাস থাকে এমপ্লয়ির, 10টার মধ্যে 9টারই তো এটা সেম, তাইলে 9টার মধ্যে আলাদা আলাদা ওভাররাইড না করে এমপ্লয়ির মধ্যে ওভাররাইড করে দিলেই হয়। তাহলে বাকি 10টাই একই জিনিস পাবে, ফ্যাকাল্টিও পাবে, কিন্তু ফ্যাকাল্টি আবার ওটাকে শুধু ওভাররাইড করবে ওই যে মেকআপ ক্লাসের ডিটেলস গুলো অ্যাড করার জন্য। তাহলে এইভাবে আপনি ইন্টারফেসের মাধ্যমে এটা করতে পারেন। এখন আপনি আমাকে একটা লাইব্রেরি ক্লাসের নাম বলেন যেগুলো আপনারা ইউজ করছেন, সময় নাই। লাইব্রেরি ক্লাসের নাম বলেন 2-1টা যেগুলো আমরা ইউজ করছি, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, টাইম, টাইম তো প্যাকেজের নাম। লোকাল ডেট, লোকাল ডেট ক্লাসের নাম। আরো 2-1টা বলেন। লাইব্রেরি ক্লাস, আমরা র্যান্ডম ক্লাস ইউজ করছি, লোকাল ডেট ক্লাস ইউজ করছি, তাই না, অ্যারে লিস্ট ক্লাস ইউজ করছি, কম্বো বক্স ইউজ করছি, টেবিল ভিউ ইউজ করছি, অনেক কিছু ইউজ করছি না। ওটা এফএক্স লাইব্রেরি, এটা জাভা লাইব্রেরি, এটা এফএক্স লাইব্রেরি। তাইলে অ্যারে লিস্ট, এটা আমরা ক্লাসটা খুলে দেখেছি কিন্তু অলরেডি, আরেকবার দেখছি। ওকে, এখন দেখেন কি বলতেছে। Public class array list extends abstract list, implements list, random access, clonable, serializable. কি বুঝলেন এটা থেকে? প্রথম কথা হলো array list একটা জেনেরিক ক্লাস, কারণ তার সোর্স অফ ইনহেরিটেন্স ও জেনেরিক। তার মানে সোর্স অফ ইনহেরিটেন্স যদি জেনেরিক হয়, আমিও তো জেনেরিক, তাহলে আমার সোর্স অফ ইনহেরিটেন্স হচ্ছে 5টা। একটা হচ্ছে ক্লাস আর 4টা হচ্ছে ইন্টারফেস। তাহলে আমার মাল্টিপল সোর্স অফ ইনহেরিটেন্স, আমি কে, অ্যারে লিস্ট। তাহলে আমার একটা সুপার ক্লাস আছে যার নাম অ্যাবস্ট্রাক্ট লিস্ট, আর আমি 4টা ইন্টারফেসকে ইনহেরিট করি, লিস্ট, র্যান্ডম অ্যাক্সেস, ক্লোনেবল, সিরিয়ালাইজেবল। তাহলে আমার অ্যারে লিস্টকে ক্লোন করা যাবে, আমার অ্যারে লিস্টকে সিরিয়ালাইজ করা যাবে, সিরিয়ালাইজ আমরা পরে কথা বলবো। আমার অ্যারে লিস্টটা র্যান্ডম অ্যাক্সেস, এবং আমার অ্যারে লিস্ট ইজ অলসো এ লিস্ট। নাও লিস্ট নিজেই এগুলো, এরা নিজেরাই আবার ইন্টারফেস। তার মানে লিস্ট ক্লাসের যে মেথডগুলো, লিস্ট ইন্টারফেসের যে মেথডগুলো দেখবেন, এগুলো কোনোটার ইমপ্লিমেন্টেশন নাই। ওকে, এখন লিস্ট ইন্টারফেসে আপনি যদি ঢোকেন, তাহলে লিস্ট ইন্টারফেসের যদি মেথডে যান, এই যে অ্যাড, তাই না, এই অ্যাড মেথডটা কে ইমপ্লিমেন্ট করছে? এই অ্যাড মেথড একটা মেথড, যেহেতু একটা ইন্টারফেস, ইন্টারফেস লিস্ট। তাহলে এই অ্যাড মেথডটা অ্যারে লিস্ট ইনহেরিট করেছে। তাহলে লিস্ট বলতেছে যে ভাই অ্যারে লিস্ট, তুমি যদি লিস্ট হতে চাও, তুমি যদি আমাকে ইনহেরিট করতে চাও, ইউ আর অলসো এ লিস্ট, ইজ এ রিলেশনশিপ। তার মানে অ্যারে লিস্ট ইজ এ লিস্ট, অ্যারে লিস্ট ইজ এ র্যান্ডম অ্যাক্সেস টাইপ, অ্যারে লিস্ট ইজ এ ক্লোনেবল অবজেক্ট, অ্যারে লিস্ট ইজ এ সিরিয়ালাইজেবল অবজেক্ট। সবার সাথে ইজ এ হচ্ছে। তাহলে লিস্ট বলতেছে ওকে, তুমি যদি আমাকে ইনহেরিট করো, দেন ইউ মাস্ট হ্যাভ এ অ্যাড মেথড। এখন হাউ ইউ অ্যাড, দ্যাটস আপ টু ইউ। তাহলে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনটা কিন্তু লিখতেছে অ্যারে লিস্ট ক্লাসের কথা। লিস্ট ইন্টারফেসে কোনো বডি নাই, লিস্ট ইন্টারফেসে শুধু প্রোটোটাইপটা আছে। ওকে, যে পাবলিক বুলিয়ান অ্যাড টাইপ ই সেমিকোলন, দ্যাটস ইট। এগুলো সব অ্যাবস্ট্রাক্ট মেথড, ইন্টারফেসে অ্যাবস্ট্রাক্ট মেথড। কারণ এই প্রত্যেকটা মেথড আপনি অ্যারে লিস্টও পাবেন, কারণ ইনহেরিট করছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন অ্যারে লিস্ট প্রোভাইড করছে। এখন লিস্টকে আর যারা ইনহেরিট করে তারাও কিন্তু ইমপ্লিমেন্ট করতেছে। তাহলে লিস্টের আপনি যদি দেখেন এখানে যে লিস্টের ইমপ্লিমেন্টিং ক্লাস কারা কারা, অ্যাবস্ট্রাক্ট লিস্ট, অ্যাবস্ট্রাক্ট সিকোয়েন্সিয়াল লিস্ট, অ্যারে লিস্ট, অ্যাট্রিবিউট লিস্ট, ওকে, কপি অন রাইটার অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট। যে আপনি লিঙ্ক লিস্ট ক্লাস ইউজ করেন, এটা একটা ক্লাস। লিঙ্ক লিস্ট দেখেন ইমপ্লিমেন্টিং ক্লাস। তাহলে লিঙ্ক লিস্টকে আপনি ইনস্ট্যান্টিয়েট করতে পারবেন, এখানে ইম্পোর্ট লিঙ্ক লিস্ট। কিন্তু লিঙ্ক লিস্টের মধ্যেও অ্যাড আছে, অ্যাড অল আছে। কেন? ইন্টারফেস তাকে বাধ্য করতেছে মেথডগুলো রাখতে। তো ইন্টারফেস কি করে, গ্রুপ অফ ফাংশনালিটি আপনার ঘাড়ে চাপায় দেয়। অ্যাবস্ট্রাক্ট লিস্ট হচ্ছে ক্লাস, রাইট।
ওইটাও লিস্টকে ইমপ্লিমেন্ট করবে। হ্যাঁ, So abstract list হচ্ছে array list এর super সুপার ক্লাস আবার অ্যাবস্ট্রাক্ট লিস্টকেও ইনহেরিট করে। ও array list আবার আলাদা করে কেন list কারণ অ্যাবস্ট্রাক্ট লিস্টে এক্সট্রা মেথড থাকতে পারে যেটা লিস্টে নাই, abstract list এ একটা method কারণ ওটা তো ক্লাস। কারণ অ্যাবস্ট্রাক্ট লিস্টের যে অর্থাৎ সে লিস্টের মেথড তো সবই ইমপ্লিমেন্ট করবে, প্লাস তার নিজস্ব মেথড থাকতে পারে না, যেগুলো আবার অ্যারে লিস্টের দরকার। array list হচ্ছে abstract list inherit করলে তো হয়, তার তো আবার ইন্টারফেস হিসেবে লিস্টে লাগে না। অ্যারে লিস্টকে, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট লিস্টকে আপনি যেটা বলছেন, হ্যাঁ হ্যাঁ আপনার কথা ঠিক আছে। ইন্টারফেস লাগে না for array list but আছে কেন? অ্যাবস্ট্রাক্ট লিস্ট, হ্যাঁ ওই ফিল্ডের কারণে, লিস্টে তো আর ফিল্ড নাই, লিস্টে তো শুধু ইন্টারফেস এই মেথডস, হ্যাঁ তাহলে কিন্তু অ্যাবস্ট্রাক্ট লিস্টে তো ফিল্ড থাকতে পারে যেটা অ্যারে লিস্টের দরকার। abstract list এর না আমি বলতেছি abstract list এ যা আছে সবকিছু তো লিস্টের ভিতরই আছে, কারণ abstract list is also implementing list. So আমি Abstract list also implements list. So আমি যদি abstract list কে extend করি, array list এর তো আর লিস্টের ইন্টারফেস লাগে না, ওটা জিজ্ঞেস করতেছি। লাগে না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট লিস্ট যদি কোনো কিছু ইমপ্লিমেন্ট করে রাখে মেথডগুলো, তাহলে সেগুলো কিন্তু আপনার জন্য ওভাররাইট করা ম্যান্ডেটরি না। কিন্তু এখন কি হচ্ছে, আপনি লিস্টকেও যেহেতু ইনহেরিট করেন, এখন আপনি অ্যাবস্ট্রাক্ট লিস্ট থেকে ইমপ্লিমেন্টেড মেথডগুলো আপনাকে ওভাররাইট করতে হবে ওটা এনফোর্স করার জন্য। ওকে, তো যাই হোক, এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য যে প্রত্যেকটা যে কোনো লাইব্রেরি ক্লাস আপনি খুলে দেখবেন, বেশিরভাগ দেখবেন যে মাল্টিপল ইনহেরিটেন্স। ওকে, সো মাল্টিপল ইনহেরিটেন্স ইজ এ রিয়েল ডিল। আপনি যে কোনো আরেকটা ক্লাসের নাম বলেন, যেমন ধরেন আপনি বললেন আরেকটা ক্লাসের নাম বলেন যেগুলো আমরা ইউজ করেছি। না, লাইব্রেরি থেকে আমরা কি ইউজ করেছি? র্যান্ডম ইউজ করেছি, অ্যারে লিস্ট ইউজ করেছি, তারপরে টেবিল ভিউ করেছি, হ্যাঁ টেবিল ভিউ মুভবক্স করেছি। আর শেষ শেষ আপনাদের শেষ, এই যে দেখেন, এই যে, হ্যাঁ আপনারা চলে যান, হ্যাঁ এই যে এটা 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 সিঙ্গেল ইনহেরিটেন্স, ওর কোনো মাল্টিপল ইনহেরিটেন্স নাই, এক্সটেন্স কন্ট্রোল। হ্যাঁ ঠিক আছে, প্রবলেম ছিল হ্যাঁ আমি প্রত্যেক